রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষা হয়েছে এ রাজ্যে বসেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে। এর যে মূলে রয়েছে এ রাজ্যে, তার নাম হামিদ মন্ডল। সেই হামিদ মন্ডলকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। বিরোধী দলনেতা থাকাকালীন হত্যার ছক কষা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী যখন, সেই সময় দাঁড়িয়েও হত্যার ছক কষা হচ্ছে। এইভাবে মুখ্যমন্ত্রীকে টার্গেট করলে তাহলে তো এ রাজ্যের যে পরিস্থিতি, এ রাজ্যের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেটা তো ভেঙে পড়বে। হামিদ মন্ডলের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল সেইটার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে। ফলে প্রত্যেককেই গ্রেপ্তার করার পদ্ধতি ইতিমধ্যে অবলম্বন করেছে এসটিএফ। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। অত্যন্ত উদ্বেগের একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। শুভেন্দু অধিকারীকে জঙ্গি সংগঠনগুলোর তরফে টার্গেট করা হয়েছে হত্যা করার জন্য। শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন ধরে ট্র্যাকে রাখা হয়েছিল। তার কনভয়, সে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, কি কর্মসূচি করছেন না করছেন, সমস্তটা ট্র্যাকের মধ্যে রাখা হয়েছিল। এবং এর সঙ্গে যুক্ত জৈশ-ই মোহাম্মদ, তার পাশাপাশি সাজ্জাদ ভাট, যেই জঙ্গি সংগঠন কাশ্মীরের, সেই জঙ্গি সংগঠনও, এবং একত্রে এরা কাজ করেছে। এবং সেই এই টোটাল যে রেকি করা হয়েছে, টোটাল যে প্রক্রিয়াটা চালানো হয়েছে দীর্ঘদিন ধরে, এর যে মূলে রয়েছে এ রাজ্যে, তার নাম হামিদ মন্ডল। সেই হামিদ মন্ডলকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে, এবং তাকে বর্ধমানের রেনেসা যে বিল্ডিং রয়েছে, যে আবাসন রয়েছে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সে নিজেকে আইটি কর্মী হিসেবে পরিচয় দিয়ে সেখানে থাকছিল, এবং তার পাশাপাশি দীর্ঘদিন ধরে হাওড়াতেও থেকেছে এবং একটি গেঞ্জি কারখানায় কাজ করেছে। এই হামিদ আইএসআই ট্রেন, তার পাশাপাশি কাশ্মীরের ট্রেন, পাকিস্তানে পর্যন্ত ট্রেনিং নিয়েছে এই হামিদ মন্ডল। অত্যন্ত উদ্বেগের সংবাদ। এই হামিদ মন্ডল টার্গেট করেছিলেন শুভেন্দু অধিকারীকে এবং হত্যার ছক কষা হয়েছিল। একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। আপাতত এসটিএফ এর তরফে এই তথ্য সামনে আনা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক করেছিল কাশ্মীরি এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন একত্রে মিলে, জৈশ-ই মোহাম্মদ এবং তার পাশাপাশি এই সাজ্জাদ ভাট গোষ্ঠী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যে খবর আসছে, সেই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদ পাওয়ার পর বা এই ইনফরমেশন পাওয়ার পর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে বাসস্থান রয়েছেন, যেখানে তিনি থাকেন, অর্থাৎ এক হচ্ছে তিনি নিউ টাউনে বা ওই চিনার পার্কের যে ফ্ল্যাট রয়েছে সেখানে তিনি থাকেন, এর পাশাপাশি তার বাড়ি, সেখানে নিরাপত্তা বৃদ্ধি হলো। বাড়ি মানে অর্থাৎ শান্তিকুঞ্জ, যেটা কাঁথিতে অবস্থিত, সেখানে তার নিরাপত্তা বৃদ্ধি হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসস্থানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে রাজ্য পুলিশের তরফে এবং সেন্ট্রাল ফোর্সের তরফে। অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবার থেকে যে কর্মসূচি নেবেন, সেখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে সাক্ষাৎ করতে গেলে বা তার সামনে যেতে গেলে যেটা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ক্লোজ প্রক্সিমিটি কার্ড। ক্লোজ প্রক্সিমিটি কার্ড ছাড়া মুখ্যমন্ত্রীর কাছে সে যত বড়ই বিধায়ক, মন্ত্রী বা যেই হন না কেন, আপাতত তিনি অ্যালাউ নন, সেটা আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি, তার পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশ আধিকারিক, বিশেষ করে আইপিএস দের জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এবং কোনোভাবে যাতে মুখ্যমন্ত্রীর শিডিউল কারোর কাছে লিক না হয়, এমনকি প্রেস মিডিয়ার কাছেও যাতে লিক না হয়, সেটা নিশ্চিত করতে হবে। কোনোভাবে মুখ্যমন্ত্রীর শিডিউল যাতে বাইরে বেরিয়ে না আসে। তারপর আমরা যেটা জানতে পারছি, এইচএমও থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেই ইনফরমেশন এই মুহূর্তে আমাদের কাছে আসছে স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দিষ্টভাবে খোঁজ খবর নেওয়া হয়েছে পৃথকভাবে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে গোটা বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা যোগাযোগ হয়তো করেওছেন। এই মুহূর্তে সেই খবরও মিলছে। পাশাপাশি এইচএমও থেকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছেন, তারা যাতে আরো সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন। কোনোভাবেই যাতে কোনো বহিরাগত মুখ্যমন্ত্রীর কনভয় হোক বা মুখ্যমন্ত্রীর আশেপাশে হোক, যাতে ঘেঁষতে না পারেন। পরিচিত হলেও, অত্যন্ত পরিচিত হলেও নির্দিষ্ট একটা প্রোটোকল মেনটেন করে সেটা করতে হবে, এমনটাই কার্যত নির্দেশ দেওয়া হচ্ছে। এমনকি বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী যখন প্রবেশ করবেন, সেই সময় দাঁড়িয়ে বিধানসভা কর্তৃপক্ষেরও একটা নির্দিষ্ট দায়িত্ব থেকে যাবেন, মার্শালের কাছেও একটা নির্দিষ্ট দায়িত্ব থাকবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য। এবার আমি আসছি এই হামিদ মন্ডল কি কি কর্মকাণ্ড করেছে এতদিন ধরে, সেই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমি যেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই হামিদ মন্ডল মূলত হাওড়ার পিনাখার বাসিন্দা। এ হচ্ছে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, হাওড়ার পিনাখার।
কাশ্মীরের যে সাজাদ ভাট গোষ্ঠী, আমি যেটা বলছিলাম, সাজাদ ভাট কি পুলওয়ামা কাণ্ড আপনাদের মনে আছে, এই পুলওয়ামা কাণ্ডের মূল অভিযুক্ত এই সাজাদ ভাট গোষ্ঠী অথবা এই সাজাদ ভাট, তো তারই ঘনিষ্ঠ বা সেই গোষ্ঠীরই ঘনিষ্ঠ এই হাওড়ার পিনাখার বাসিন্দা, নামটি হচ্ছে হামিদ মন্ডল। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে হামিদ মন্ডল কি করেছে? হামিদ মন্ডল আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই এর হ্যান্ডেলার হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করেছে, পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এর পাশাপাশি বিভিন্নভাবে এই কাশ্মীরের এই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে। তার পাশাপাশি জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগাযোগ রেখেছে। জৈশ-ই মোহাম্মদের তরফে নির্দিষ্টভাবে হামিদকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেটা পাকিস্তানে দেওয়া হয়েছিল, যেটা আমরা জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে এই দীর্ঘদিন ধরে এই হামিদ মন্ডল দীর্ঘদিন ধরে হাওড়ার একটি গেঞ্জি কারখানায় কাজ করছিল। 2 মাস আগে বর্ধমানের ওই রেনেসা আবাসনে হামিদ মন্ডল গিয়ে পৌঁছায় এবং সেখানে সে পরিচয় দেয় সে আইটিতে কাজ করে। যাই হোক, আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, নিউ টাউনেও দীর্ঘদিন ধরে বসবাস করেছে এই হামিদ মন্ডল, সেটা আপাতত আমার কাছে খবর মিলেছে। এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় আপনাদের সামনে আমি উত্থাপন করব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা জানতে পারছি যে এই মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই অপারেশনের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের নাম খোঁজার চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকজনের নামও ইতিমধ্যে পাওয়া গিয়েছে, কারণ এটা কেবলমাত্র হামিদ মন্ডলের কাজ নয়। হামিদ মন্ডলের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল সেইটার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে, ফলে প্রত্যেককেই গ্রেপ্তার করার পদ্ধতি ইতিমধ্যে অবলম্বন করেছে এসটিএফ। এবং মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটি বক্তব্য রেখেছেন, ছোট্ট বক্তব্য। তিনি একটাই কথা বলেছেন, পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। একবার মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নিন। Thanks to SP বীরভূম and its team, টায়ারলেসলি তারা কাজ করছেন এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছেন। এইরকম ক্র্যাকডাউন তো আপনারা দেখেছেন, ইডি সাধারণত করে, সিবিআই করে, হ্যাঁ তারা ভেরি কম্পিটেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কিন্তু বেঙ্গল পুলিশ তো এই ধরনের ক্র্যাকডাউন কবে করেছে মনে আছে আপনার? আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং মুখ্যমন্ত্রীর ব্যাক অফিসে যারা কাজ করেন তারা এই মুহূর্তে তার নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা তৎপর হয়ে গিয়েছেন। আমরা যেটা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতে তিনি জেড ক্যাটাগরি সিকিউরিটি পান, সেন্ট্রাল সিকিউরিটি, তার সঙ্গে অ্যাডিশনাল সিকিউরিটি আরো অ্যাড হয়ে গিয়েছে, মহিলা সিকিউরিটি অ্যাড হয়ে গিয়েছে এবং রাজ্য পুলিশের সিকিউরিটি পর্যন্ত রয়েছে। এবং এমন কিছু সিকিউরিটিকে রাখা হচ্ছে না যারা অত্যন্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন। একটা বিষয় জানতে হবে, আমাদের পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে জঙ্গিদের আতুরঘরে পরিণত হয়ে গিয়েছে। এখানে বাংলাদেশি একটা ইনফ্লুয়েন্স রয়েছে, পাকিস্তানি ইনফ্লুয়েন্স রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট স্বার্থে, নিজের ভোটকে একদম গুছিয়ে নিতে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে কাজে লাগিয়েছে বলা যেতে পারে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি পরিবর্তন না হতো তাহলে আজকে আমরা হয়তো গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে থাকতাম। আজও পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদীরা কিভাবে আশ্রয় পাচ্ছে, কিভাবে প্রবেশ করছে, কিভাবে থাকছে, শুধু একটা নয়, বাড়ি পাল্টে পাল্টে থাকছে, নিজেদের ইচ্ছা মতন পছন্দ মতন এলাকায় গিয়ে ঘর ভাড়াও নিচ্ছে। এটাতে কিন্তু এটা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা চূড়ান্ত। অর্থাৎ সার্ভেলেন্সের ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্য রাখার ক্ষেত্রে, বাকি যাতে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধ করা যায় তার জন্য আরো বেশি বেশি করে পদক্ষেপ গ্রহণ করা উচিত। শুনলাম নাকি এই সন্ত্রাসবাদীরা আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রশাসন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে হামলা করতে পারত। তাহলে আরো ব্যাপারটা বিপজ্জনক। যদি বাংলার মুখ্যমন্ত্রীকে হামলা করতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে আগামী দিনে, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসবে।
জিনিস হচ্ছে যে ভারতবর্ষে যে সংবিধানটা আছে, প্রথম সেই সংবিধান রুলস সহি সব জাতি যদি মেনটেন করতে পারে তাহলে এই জঙ্গি হত্যাটা আসবে না মানুষের মধ্যে, হিন্দু মুসলিম ব্যাপারটাও আসবে না। আগে কি নিজের সংবিধানটাকে তৈরি করতে হবে যাতে এই জিনিসটা যাতে পরবর্তীকালে আজ একটা সিএমের চেয়ার মানে অনেকটা পাওয়ারফুল, তার একটা মর্যাদা, তার একটা দরকার। সেই জিনিস আমি বলছি যাতে যেইটাই কাজ করেছে তাকে একদম মানে এই ভারতবর্ষ কি কোনো রাজ্যে তো যেন থাকা যায় না। এটা তো একদম মানে দেশ বিদ্রোহী কাজ, দেশদ্রোহী কাজ। তো এরকম আমি চাইছি কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এগুলো দেশ বিদ্রোহী কাজ হচ্ছে, আমার মতে এগুলো সরকারকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং এদের কঠোর শাস্তি দেওয়া উচিত, যাতে এরা আইনের আওতায় এসে এদেরকে শাস্তি দেওয়া হোক এবং এরা যাতে জেল থেকে কোনোদিনই ছাড়া না পায়, এটাই চাইবো গভর্নমেন্টের কাছে। অবশ্যই ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত, করে একদম আইনত ব্যবস্থা নেওয়া উচিত তাকে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে টেররিস্ট অ্যাক্টিভিটি মারাত্মকভাবে বেড়ে গেছে। আগের যে সরকার ছিল সেই সরকার বকলমে সেই ব্যাপারটাকে সাপোর্ট করেছিল। আজকের সরকার চেষ্টা করছে সেই ব্যাপারটাকে সমূলে উৎপাদন করার জন্য, এবং আশা করি আমাদের নতুন সরকার সেই ব্যাপারে সফল হবে। जो भी कोई देश विरोधी तत्व है अगर कुछ भी करता है तो उसको डैमेज करना सरकार का जिम्मेदारी है और हर हाथ में डैमेज करना चाहिए। শুধু এখানেই শেষ নয়, আমরা যদি দেখি বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, মালদা, মুর্শিদাবাদ, অন্যদিকে দাঁড়িয়ে ডালখোলা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় কোনো না কোনোভাবে একটা জঙ্গি বা মৌলবাদী ইনফ্লুয়েন্স কাজ করেছে। ফলে এই সমস্ত কার্যকলাপটা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এইগুলো করে গিয়েছেন। ফলে এই পুলিশের তরফে আগে থেকে এই জঙ্গিদের নির্মূল করতে সেই অর্থে কোনো সক্রিয় ভূমিকা নেওয়া হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে যেহেতু খোলা হাত দিয়ে দিয়েছেন, ফলে একের পর এক জঙ্গিরা অ্যারেস্ট হচ্ছেন এবং সেই সূত্র ধরেই আমরা দেখতে পারলাম মুখ্যমন্ত্রীকে যে ব্যক্তি হত্যা ছক কষেছিল, যে জৈশ-ই মোহাম্মদ দ্বারা ট্রেন্ড প্রাপ্ত যে ব্যক্তি এই সাজ্জাদ ভাট এই গোষ্ঠীর ঘনিষ্ঠ, সেই ব্যক্তিকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে, যেই ব্যক্তি মুখ্যমন্ত্রীর যে হত্যার ছক সেই ছক কষেছিল এবং এর সাথে আরো অনেকে জড়িত রয়েছে, বিভিন্ন জায়গাতে ছড়ানো ছেটানো রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। মুখ্যমন্ত্রী সেই কারণের জন্য আপাতত নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় বাংলাদেশে চলা একটা অপ্রীতিকর বাতাবরণ, জঙ্গি আন্দোলন ইত্যাদির বিরুদ্ধে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন, তখন তাকে মোবাইল মেসেজের মাধ্যমে থ্রেট করা হয়েছিল, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখনও এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে যে এখনো পর্যন্ত তিনি থ্রেটের অভ্যন্তরে রয়েছেন, অর্থাৎ থ্রেটের বাইরে বেরিয়ে যাননি। বলা বাহুল্য, কয়েকদিন আগে আপনারা জানেন, প্রায় 2 থেকে 3 মাস আগে মুখ্যমন্ত্রীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ, তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল এবং এই কানেকশনের সঙ্গে সেই কানেকশন, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে হত্যার ছক যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল তার সঙ্গে চন্দ্রনাথ রথের হত্যার কাণ্ডের কোনো রকম কোনো যোগ রয়েছে কিনা সেটাও অবশ্য পুলিশ তদন্ত করে দেখছে, আমরা যেটা জানতে পারছি। কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষা হয়েছে এ রাজ্যে বসেই। বর্ধমান, নিউ টাউন, হাওড়া এই সমস্ত জায়গাতে বসে এই ধরনের কার্যকলাপ চালানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে আমরা যেটা খবর পাচ্ছি এবং ইতিমধ্যে আরো বেশ কয়েকজনকে র্যাডারে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ তাদেরকে ধরে তাদের জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে এটা জানিয়েছেন, শুধুমাত্র তার নিরাপত্তার জন্যই নয়, শুধুমাত্র তার সিকিউরিটির জন্যই নয়, এ রাজ্যের সিকিউরিটির জন্য জঙ্গি নির্মূল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। মৌলবাদ, ইসলামিক জেহাদিস্ট মৌলবাদীদের নির্মূল করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই মতো করে পুলিশ কাজ করবে, সেই মতো করে স্বরাষ্ট্র দপ্তর কাজ করবে, সেই মতো করে সামগ্রিকভাবে রাজ্য পুলিশের আধিকারিকরা কাজ করবেন, আইপিএস অফিসাররা, আইএএস অফিসাররা কাজ করবেন, এটা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তুঙ্গে। শুভেন্দু অধিকারীকে হত্যার ছক, বিরোধী দলনেতা থাকাকালীন হত্যার ছক কষা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী যখন, সেই সময় দাঁড়িয়েও হত্যার ছক কষা হচ্ছে। ঠিক কোন সময়টাতে, যখন চন্দ্রনাথ রথের ক্ষত এখনো পর্যন্ত মেটেনি, শোকায়নি, সেই মুহূর্তে দাঁড়িয়ে 2-3 মাসের ব্যবধানে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, ব্লুপ্রিন্ট কষা, ব্লুপ্রিন্ট ছকে নেওয়া, ব্লুপ্রিন্ট তৈরি করা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা, এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। গোটা বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে বললাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয়, অমিত শাহ সক্রিয়,
ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। পাশাপাশি রাজ্য পুলিশকেও নজর দেওয়া হয়েছে সমস্ত বিষয়টা মনিটরিং করার। মুখ্যমন্ত্রীর গতিবিধি, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, সমস্তটা তাদের অভ্যন্তরে যাতে থাকে, বাইরে যাতে লিক না হয়, এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি মুখ্যমন্ত্রী আশেপাশে ঘোরাফেরা করতে দেখলে তাকে সঙ্গে সঙ্গে জেরার অধীনে নিয়ে যাওয়া। কোনো গাড়ি নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীকে ফলো করলে সেই গাড়িকে আটকে জিজ্ঞাসাবাদ করা, এই সমস্ত বিষয়গুলোকেই ইতিমধ্যে কার্যকর করা হবে বলে আমরা সূত্র মারফত, নবান্ন সূত্রে বা মুখ্যমন্ত্রীর ব্যাক অফিস সূত্রে আমরা জানতে পারছি। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। এইভাবে মুখ্যমন্ত্রীকে টার্গেট করলে তাহলে তো এ রাজ্যের যে পরিস্থিতি, এ রাজ্যের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেটা তো ভেঙে পড়বে। এটা কি জঙ্গি সংগঠনগুলো চাইছে, বা এর নেপথ্যে কোনোভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় তো? তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই গোটা বিষয়টাকে কার্যকর করার চেষ্টা করছে না তো? এটাই মূলত প্রশ্ন। আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।